Let's start the screen share. ওকে, আমরা কিউপোলা মেল্টিং দেখছিলাম এবং সেখানে আমরা সেকশন 4 এর মধ্যে আমরা আলাপ করছিলাম প্রিন্সিপালস অফ কিউপোলা অপারেশনস, এবং তার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো মেল কম্পোজিশন এন্ড প্রপার্টিস। সো এখন এই মেল কম্পোজিশন এন্ড প্রপার্টিস পয়েন্ট আসপেক্টে আমরা যেটা বলতে পারি সেটা হলো যদি আমাদের কম্পোজিশন সম্বন্ধে আইডিয়া থাকে, if the proper combustion condition prevail in the melting, if we know the initial charge material, তাহলে পরে মোটামুটি ভাবে আমরা একটা গেস ওয়ার্ক করতে পারি বা আইডিয়া করতে পারি আসলে রিঅ্যাকশনটা কোন দিকে যাচ্ছে এবং ফাইনাল প্রোডাক্টের মধ্যে কম্পোজিশন কেমন হবে। কয়েকটা প্যারামিটার আছে যেগুলো কম্পোজিশনকে কন্ট্রোল করে, তার মধ্যে অবভিয়াসলি মেল চার্জ একটা অন্যতম ব্যাপার। তার মানে চার্জের মধ্যে কি কি কম্পোজিশন আমাদের আছে সেটা, এন্ড দেন কিউপোলার মধ্যে সাধারণত কি ধরনের চেঞ্জ হয়ে থাকে। আমরা রিঅ্যাকশন গুলো যদি দেখি তাহলে দেখবো যে কোনো কোনো রিঅ্যাকশন অক্সিডাইজিং হয়, কোনো কোনো রিঅ্যাকশন রিডিউসিং হয়। তার মানে ফর এক্সাম্পল সিলিকন, কোনো কোনো সময় সিলিকন গেইন হয়, কোনো কোনো সময় সিলিকন লস হয়। সো এই হিস্ট্রিটা এবং কখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেই সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকতে হবে, তাহলে পরে আমরা বুঝতে পারবো কি ধরনের চেঞ্জ হচ্ছে। And then another টেস্ট আমরা সামটাইমস করতে পারি, যেমন এখানে উল্লেখ করা আছে চিল টেস্টিং বলে একটা টেস্ট আছে, ইনোকুলেশন টেস্টিং বলে একটা টেস্ট আছে। তো এই ধরনের কিছু টেস্ট আছে যার মাধ্যমে আমরা ডিটারমিন করতে পারি প্রিসাইসলি অর গেস করতে পারি যে কম্পোজিশনটা আলটিমেটলি কত হচ্ছে। যেহেতু কম্পোজিশন ইনিশিয়ালি কন্ট্রোল দ্য গ্রে আয়রন স্ট্রাকচার বা অর কাস্ট আয়রন স্ট্রাকচার, সুতরাং কম্পোজিশনটা জানাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। মিক্সচার ক্যালকুলেশন একটা এসেনশিয়াল পার্ট, তার মানে knowing what changes are occurring inside the cupola during heating and subsequent melting and subsequent increasing temperature, then what are the charges এখানে আমরা দিচ্ছি, তার উপর বেস করে আমরা নরমালি একটা মিক্সিং ক্যালকুলেশন করে থাকি। মিক্সিং ক্যালকুলেশন বলতে আমরা মিন করছি যে র মেটেরিয়ালের বিভিন্ন পার্টস গুলো কোনটা কত পার্সেন্ট বা কতটুকু কত কেজি করে দেবো। সাধারণত ট্র্যাডিশনাল ফাউন্ড্রি যেগুলো আছে, যে সমস্ত ফাউন্ড্রি গুলো একটা দুটো প্রোডাক্ট তৈরি করে, তো তাদের একটা একটা মিক্সিং অলরেডি ডিটারমিন্ড হয়ে থাকে এবং তারা এই মিক্সিংটাই অলওয়েজ ইউজ করে থাকে। ফর এক্সাম্পল পিগারন আমরা ইউজ করবো 10%, ফাউন্ড্রি রিটার্ন ইউজ করবো 60%, 70%, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ধরনের মিক্সিং ক্যালকুলেশনটা যদি একটা নিউ ফাউন্ড্রি হয় তাহলে পরে কিভাবে ক্যালকুলেট করবো। So empirically select a metal mixture, তার মানে based on past experience বা অন্যান্য ফাউন্ড্রি গুলো সাধারণত এই প্রোডাক্টটা তৈরি করতে কি ধরনের মিক্সিং ইউজ করে থাকে বা এই ধরনের র মেটেরিয়াল সাধারণত কত পার্সেন্ট হতে পারে, তার একটা ফার্স্টলি একটা এম্পিরিক্যালি সিলেক্ট করা হয়। সিলেক্ট করে যে আমরা র মেটেরিয়ালের মধ্যে 5 ধরনের র মেটেরিয়াল আছে, তো 5 ধরনের র মেটেরিয়ালে এটা এত পার্সেন্ট করে আমরা ইউজ করব। দেন উইল ক্যালকুলেট দ্য ওভারঅল কম্পোজিশন। Composition calculate করার পরে then we will visualize the what are the changes happening inside the cupola. For example, silicon loss হয়, manganese loss হয়, carbon sometimes gain হয়, sometimes loss হয়, phosphorus কোনো চেঞ্জ হয় না, সালফার গেইন হয়। এবার এই কত পার্সেন্ট গেইন হয় তার একটা ভ্যালু আমরা স্ট্যান্ডার্ড বুকলেটস অথবা এই ওয়ার্কিং হিস্ট্রি থেকে আমরা সামটাইমস পেয়ে থাকি। সো এই ধরনের চেঞ্জ আমরা ক্যালকুলেশনের মধ্যে ইনকর্পোরেট করব, করার পরে আমরা একটা অ্যানালাইসিস তৈরি করব এবং এই অ্যানালাইসিস গুলো ফাইনালি মিলাবো প্রোডাক্টের সাথে। যদি প্রোডাক্টের সাথে না ম্যাচ করে তাহলে পরে ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা এটাকে ম্যাচ করার চেষ্টা করব এবং ফাইনালি উইল সিলেক্ট দ্য মিক্সচার। সো এইটা হলো একটা ট্র্যাডিশনাল স্টেপ বাই স্টেপ প্রসেস, যেখানে ফর এ নিউ ফাউন্ড্রি ইট ইনভলভস ট্রায়াল এন্ড এরর টু ডিটারমিন দ্য এক্সাক্ট হিস্ট্রি অর এক্সাক্ট মিক্সচার ক্যালকুলেশন। টেস্টের কথা যেগুলো বলতেছিলাম তার মধ্যে একটা টেস্ট নাম হলো চিল টেস্ট বা চিল কন্ট্রোল।
এটা জিনিস হলো একটা ওয়েস শেপের একটা কাস্টিং। সাধারণত বিভিন্ন ধরনের শেপ হয়ে থাকে, তার মধ্যে এই ধরনের শেপটাই মোস্ট কমন। সো ওয়েজ শেপের কাস্টিং, তার মানে তার ক্রস সেকশন আস্তে আস্তে বড় হচ্ছে। যখন লিকুইফাই হয়ে গেল, লিকুইড মেটাল আমরা ফার্স্ট উইথড্র করা শুরু করেছি, তখন ফাইনালি উইথড্র করার আগে একটা টেস্ট করতে কিছু স্যাম্পল নিয়ে, লিকুইড স্যাম্পল নিয়ে এই ধরনের একটা কাস্টিং করা হয়। কাস্টিং করার পরে কাস্টিংটাকে ফ্র্যাকচার করা হচ্ছে। ফ্র্যাকচার করার পরে দেখা হয় যে এই টপ থেকে শুরু করে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত সাদা পোর্শন। সাদা পোর্শন কাকে বলে? সাদা পোর্শনটা হলো যেখানে হোয়াইট কাস্ট আয়রন তৈরি হয়েছে, আর এর উপরে এই এই যে ব্ল্যাকিশ এরিয়া যেটা আছে সেটা হলো যেখানে গ্রে আয়রন তৈরি হয়েছে। আমাদের টার্গেট হলো গ্রে আয়রন তৈরি করা। স্ট্রাকচারের মধ্যে 100% গ্রে আয়রন থাকবে, এবং গ্রে আয়রন তৈরি করার জন্য আমরা বলেছি কম্পোজিশন তো আছে, তার সাথে কুলিং রেটও একটা ইস্যু। সো যেহেতু ক্রস সেকশন আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে কুলিং রেট আস্তে আস্তে কমতেছে। তো এদিকে থিনেস্ট সেকশন আছে, যার কারণে এখানে কম্পোজিশনটা কাস্ট আয়রনকে এটাকে গ্রে আয়রন তৈরি করতে পারে নাই, কুলিং রেট ফাস্টার হওয়ার কারণে। সো by measuring the distance of this white zone, we can determine the chemical carbon equivalent in the liquid metal. এবং এটা এই ধরনের গ্রাফ অলরেডি জেনারেট করা আছে, স্ট্যান্ডার্ড বুকস এর মধ্যে পাওয়া যায়। সো তুমি তোমার টেস্ট করলা, টেস্ট করার পরে এই ডিসটেন্সটা নিলা, এবং ডিসটেন্সের সাথে হিসাব করে তুমি ডিটারমিন করতে পারবা কার্বন ইকুইভ্যালেন্ট। সো ডিসটেন্স যত ছোট হবে, ডিসটেন্স যত কম হবে, তার মানে বেশি থিন সেকশনের মধ্যেও গ্রে আয়রন তৈরি হচ্ছে। তার মানে যদি ফর এক্সাম্পল দিস ওয়ান, সো ডিস্টেন্সটা কম, বেশিরভাগ জায়গা জুড়ে গ্রে আয়রন তৈরি হয়েছে। সো এই যে অ্যালয় যেটা আছে, সে অ্যালয়টার মধ্যে কার্বন ইকুইভ্যালেন্ট বেশি আছে। বেশি থাকার কারণেই গ্রাফিটাইজিং টেন্ডেন্সি বেশি আছে, এবং যার কারণে গ্রে আয়রন তৈরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এই স্যাম্পলটার মধ্যে পুরোটাই হোয়াইট আয়রন তৈরি হয়ে গেছে। তার মানে হলো যেখানে লেটস সে এটা যদি আমরা ধরি কত আছে 25 মিলিমিটার অথবা 30 মিলিমিটার, সো 30 মিলিমিটার পর্যন্ত এটা হোয়াইট আয়রন তৈরি হয়েছে। সো 30 যদি এখানে হিসাব করি, তাহলে দেখা যাবে তার মানে কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু আরো এদিকে চলে গেছে। সো 3.7 এর নিচে চলে গেছে। তার মানে the composition is not suitable to form gray iron castings. সো এটা একটা গেস ওয়ার্ক, এটা একটা মোটামুটি একটা আইডিয়া দেয় যে তোমার যে লিকুইডটা তৈরি করেছো, লিকুইড কম্পোজিশনটা তোমার গ্রে আয়রন তৈরি করার জন্য সুইটেবল কিনা। এই সিলিকন রোল এই টেস্টার একটা আছে, সমস্যা আছে। সমস্যাটা হলো যে আমরা জানি যে স্ট্রাকচারকে কন্ট্রোল করে নট অনলি কম্পোজিশন বাট অলসো কুলিং রেট। সো এখানে কুলিং রেটটাও একটা ফ্যাক্টর। এজ এ রেজাল্ট আমরা মানে শুধুমাত্র কম্পোজিশনের কারণেই যে ঘটনা ঘটেছে সেটা আমরা বলতে পারি না। সো এটা একটু সামহাট মিসলিডিং ইনফরমেশন দেবে আমাকে। তো ওকে, এখান থেকে তাহলে আমাদের কনক্লুশন যেটা দাঁড় করানো হচ্ছে সেটা হলো যে যদি কম্পোজিশনের মধ্যে লো কার্বন লো সিলিকন থাকে, তাহলে চিলডেড গ্রেটার হবে। অবভিয়াসলি আমরা বলছি যে কার্বন সিলিকন যদি কম থাকে, তাহলে গ্রাফিটাইজিং টেন্ডেন্সি কম থাকবে, সো হোয়াইট কাস্ট আয়রন হওয়ার টেন্ডেন্সি বাড়বে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ইনিকুলেশন অ্যাডিশন করি, ইনিকুলেশন অ্যাডিশন করলে পরে চিলডেড কমে যাবে, কারণ বেশি জায়গা জুড়ে তখন গ্রাভিটাইজেশন হবে। Okay, then another one, this is more better to give you data, indication about the composition, which is called carbon equivalent test. তার মানে এখানে একটা মিটার থাকে, কার্বন ইকুইভ্যালেন্ট মিটার। তোমার ছোট্ট একটা পট শেপের একটা কাস্টিং করা হয়, যেটার সাথে তোমার কানেক্টেড থাকে হলো কার্বন ইকুইভ্যালেন্ট মিটারের সাথে। সো এখানে বেসিক্যালি উই আর মেজারিং দ্য কুলিং রেট, তার মানে কুলিং কার্ভ তৈরি করছি। আমার গ্রাফটা মনে আছে, এই ধরনের ফেজ ডায়াগ্রাম। সো দিস ইজ দ্য লিকুইড জোন, অস্টেনাইট প্লাস লিকুইড, আর এদিকে হলো সিমেন্টেড প্লাস লিকুইড অর গ্রাফাইট প্লাস লিকুইড, নিচে হলো অস্টেনাইট প্লাস গ্রাফাইট। সো এই ধরনের একটা অ্যালয় যদি হয়, তাহলে পরে আমাদের এখানে অ্যারেস্ট পয়েন্ট হলো the first arrest point যেখানে সলিড শুরু হচ্ছে অস্টেনাইট, then this is the second arrest point যেখানে ইউটেকটিক রিঅ্যাকশন হচ্ছে, থার্ড arrest point নিচে কোথাও আছে। সো
এখানে যেহেতু সলিউশন শেষ হয়ে যাচ্ছে, সো আমরা যদি এই কার্বন ইকুইভ্যালেন্ট মিটারের মাধ্যমে কুলিং গ্যাপ জেনারেট যখন হয়, তখন সে ফার্স্ট অ্যারেস্ট পয়েন্ট এবং সেকেন্ড অ্যারেস্ট পয়েন্ট তৈরি করে, এবং এই দুইটা অ্যারেস্ট পয়েন্টের উপর বেস করে এগেইন গ্রাফ অলরেডি দেয়ার, এবং সেই গ্রাফ ফলো করে আমরা কার্বন ইকুইভ্যালেন্ট কত, ফার্স্ট অ্যারেস্ট পয়েন্টের লাইন পয়েন্ট সেখানে হবে টেম্পারেচার দিস ওয়ান, সো এটা যদি 2200 হয়, সেকেন্ড অ্যারেস্ট পয়েন্ট এখানে যেটা আছে সেটা যদি মনে করো 2100 বা কিছু একটা যদি হয়, তাহলে আমরা আলটিমেটলি ডিসাইড করতে পারি যে কার্বন ইকুইভ্যালেন্ট এই ধরনের। So this is more reliable data can be given compared to chill testing. Okay, next charge calculation এর আমরা কিছু যদি টিপিক্যাল কিছু প্রবলেম দেখি। So composition change যেটা হয় নরমালি ডিউরিং কিউপোলা অপারেশন, আমরা দেখেছি যে কার্বন সাধারণত 10 থেকে 20% পিক আপ হয়। পিক আপ হয় মানে কি, চার্জ ব্যালেন্স করে যে র মেটেরিয়াল দিলা সেটার মধ্যে যদি টোটাল কার্বন ক্যালকুলেট করার পরে যদি লেটস সে 3.5 হয়, তাহলে পরে কার্বন ডিউরিং অপারেশনস 10 থেকে 20% অফ দ্য অরিজিনাল উইল বি অ্যাডেড। কেন অ্যাডেড হবে? বিকজ আমরা বলেছি লিকুইড মেটালটা ড্রপলেট করে কোক ওয়েট হাইটের নিচে যে কোকটা স্টোর করা আছে সেখানে জমতে থাকে এবং ওখান থেকে কার্বন পিক আপ হয়। সো ওভারঅল 10 থেকে 20% কার্বন পিক আপ হয়। সিলিকন ইউজুয়ালি লস হয়, 10% পরিমাণ সিলিকন লস হয়। ম্যাঙ্গানিজও আনুমানিক 15% মতো লস হয়। ফসফরাস ইউজুয়ালি নো চেঞ্জ হয়। সালফার ইউজুয়ালি গেইন হয়। এই সালফার গেইনটা আসে হলো কোক থেকে, বিকজ উই নো দ্যাট coke contains a quite amount of sulfur. Chromium usually লস হয়, নিকেলের চেঞ্জ হয় না, মোলিবডেনাম লস হয়, কপারের চেঞ্জ হয় না। সো এটা হলো মোটামুটি একটা গাইডলাইন যেটার মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। সো দিস ইজ দ্য সিম্পল একটা ক্যালকুলেশন আমরা এখানে দিচ্ছি। বলা হচ্ছে যে ফাউন্ড্রিটা 250 গ্রেডের কাস্ট আয়রন তৈরি করে। 250 গ্রেডের কাস্ট আয়রন মানে হলো তার স্ট্রেংথ হলো 250 KSI। সো এটা স্পাউট কম্পোজিশন হলো টোটাল কার্বন 3.2%, সিলিকন 1.7, ম্যাঙ্গানিজ 0.7 এন্ড ফসফরাস 1। স্পাউট বলতে মিন করা হচ্ছে যে ট্যাপ হোল দিয়ে যে লিকুইডটা বেরিয়ে যাচ্ছে সেই ট্যাপ হোলের মাথায়, অর্থাৎ ফার্স্ট লিকুইডটা জাস্ট ফার্নেস থেকে বেরিয়ে গেল সেই জায়গায় যে কম্পোজিশনটা সেটা হলো এরকম। টিসি বলতে টোটাল কার্বন মিন করা হচ্ছে, এবং এই টোটাল কার্বনের মধ্যে Fe3CO আছে, গ্রাফাইটও আছে, সেজন্য টোটাল কার্বন বলা হচ্ছে, all carbons included. So এই ধরনের কম্পোজিশন লাগে গ্রেড 250 কাস্ট আয়রন তৈরি করার জন্য। সো আমাদের টার্গেট হলো এই কম্পোজিশনটা। এখন র মেটেরিয়াল যেটা ইউজ করা হয় সেটা হলো পিগ আয়রন ইউজ করে, যেটা লো ফসফরাস পিগ আয়রন, যার মধ্যে অ্যানালাইসিস এই পর্যন্ত দেওয়া আছে। ফাউন্ডে নিজে কিছু রিটার্ন তৈরি হয়। সো স্ক্র্যাপ, কাস্ট আয়রন স্ক্র্যাপ গ্রেড 250 সরি, তার কম্পোজিশন ওই জাস্ট ওই টার্গেটটাই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ধরনের চার্জ ম্যাটেরিয়াল আসতেছে। আয়রন স্ক্র্যাপ ইউজ করা হয়। আয়রন বলতে সবসময় মনে রাখবা, আয়রন বলতে কাস্ট আয়রন মিন করা হয়। সো লো ফসফরাস আয়রন স্ক্র্যাপ মনে হয় বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তার কম্পোজিশন মোটামুটি এই ধরনের। স্টিল স্ক্র্যাপ টু সাম এক্সটেন্ট ইউজ করা হয়, স্টিলের ওই স্ক্র্যাপের অ্যানালাইসিস দেওয়া আছে। ফেরো ম্যাঙ্গানিজ, ফেরোসিলিকন অ্যাড করা হয়। লেট অ্যাডিশন, এটার মানে একটু বুঝতে হবে। লেট অ্যাডিশন মানে হলো, মনে করো স্পাউট থেকে বেরিয়ে যখন যাচ্ছে ল্যাডেলের মধ্যে যদি আমরা নেই, সেই ল্যাডেলের মধ্যে অ্যাড করা হচ্ছে। তার মানে এই ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ ফার্নেসের ভিতরে যে রকমের রিয়াকশন হয় সেই রিয়াকশন এখানে হচ্ছে না। সো দে উইল নট বি এনি লস্ট, দেয়ার উইল নট বি এনি লস্ট অর এনি গেইন অফ দিস অ্যামাউন্ট। মানে এখানে যেটা দিচ্ছি পুরাটাই আমি চার্জের মধ্যে আমি ওভারঅল কম্পোজিশনে ইনফ্লুয়েন্স করবে। সো তাদের হিস্ট্রি হলো এই চারটা র মেটেরিয়াল 25%, 35%, 15% and 25% অ্যাড করা হয়। দিস ইজ দ্য প্রিভিয়াস প্র্যাকটিস, এবং এই নিচে দুইটা যখন যতটুকু লাগে সেই হিসাবে অ্যাড করা হয়। তাদের হিস্ট্রি যেটা হচ্ছে, সিলিকন লস অ্যাবাউট 15% অফ দ্য চার্জ পাওয়া যায়, ম্যাঙ্গানিজ লস হয় 25% অফ দ্য চার্জ, ফসফরাস কোনো কিছু চেঞ্জ হয় না। টোটাল কার্বন ইন দ্য স্পাউট, তার একটা ফর্মুলা, এটা লেভি ইকুয়েশন বলে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা হলো 2.4 একটা কনস্ট্যান্ট, প্লাস কার্বন যা আছে টোটাল কার্বন ইন চার্জ ডিভাইডেড বাই 2 মাইনাস সিলিকন প্লাস ফসফরাস ডিভাইডেড বাই 4। তো এই হলো
টোটাল কার্বন ইন দ্য স্পাউট, এই টোটাল কার্বন যখন ক্যালকুলেট করবো সেটা এখানে আসবে। ওকে, এখন বলছে চেক দ্য সুইটেবিলিটি অফ দ্য প্রিভিয়াস চার্জ মেকআপ টু অবটেইন টু গেট 25 250 কাস্ট আয়রন এন্ড ফেরোম্যাঙ্গানিজ ফেরোসিলিকন কতটুকু লাগবে সেটা। সো তাহলে এটা বোঝা যাচ্ছে, প্রবলেমটা বোঝা যাচ্ছে যে একটা ডেফিনিট কম্পোজিশন আছে, সেই কম্পোজিশনের কাস্ট আয়রন বানানোর জন্য আমরা 4 ধরনের র মেটেরিয়াল ইউজ করা হয়। র মেটেরিয়াল অ্যানালাইসিস দেওয়া আছে এবং প্রিভিয়াস প্র্যাকটিস থেকে কোনটা কত পার্সেন্ট ইউজ করা হয় সেটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে এই প্র্যাকটিসটা যেটা আগে করতো সেই প্র্যাকটিসটা ঠিক আছে কিনা। এট দ্য সেম টাইম এই প্র্যাকটিস অনুযায়ী কম্পোজিশন বের করার পরে ওভারঅল এই কম্পোজিশন অ্যাটেন্ড করতে গেলে পরে অতিরিক্ত ফেরোম্যাঙ্গানিজ ফেরোসিলিকন কতটুকু অ্যাড করতে হবে ইন দ্য ল্যাডেল অর লেট এডিশন, সেটা কতটুকু হবে। সো এই হলো প্রবলেমটা। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি সেটা যদি একটু দেখি। ওকে, তাহলে পরে আমাদের র মেটেরিয়ালস 4 র মেটেরিয়াল, তাদের কম্পোজিশন দেওয়া আছে এবং তারা ইউজ করা হয় পার্সেন্টেজ কত সেটা দেওয়া আছে। এখন কন্ট্রিবিউশন অফ দ্য চার্জ আমরা যেটা করছি, এই কম্পোজিশনকে 25% ইউজ করা হয়েছে, তো একটু 0.25 দিয়ে গুণ করে দিয়েছি সবগুলোকে। সো 0.3 কে 25 দিয়ে গুণ করলে 3 25 75 0.75। সো এই ভ্যালুগুলো আলটিমেটলি আমরা পেলাম। এগুলো সব যোগ করলাম, যোগ করার পর তার মানে চার্জ যেটা ইউজ করেছি সেই চার্জ থেকে এই অ্যানালাইসিসটা আমরা পাবো। কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস। এখন বলছে ডিউরিং মেল্টিং 15% সিলিকন লস হয়। সো সিলিকন 1.71 আমরা চার্জে আছে, তার 15% লস মানে -0.26, আর ম্যাঙ্গানিজ লস হলো 25%। সো 0.7 এর 25% -0.18। সো এগুলো ক্যালকুলেট বিয়োগ করার পরে ফাইনালি স্পাউটে যে অ্যানালিসিসটা আসতো সেটা হলো 2.38 কার্বন, 1.45 সিলিকন, মাইনাস করার পরে 0.52 and 0.1। সো দিয়ে দা স্প্রাউট কম্পোজিশন। এখন বলেছে লেট এডিশন করা হয়, তার মানে এখন এই স্প্রাউট কম্পোজিশনটাকে আমাদের অ্যাকচুয়াল যে কম্পোজিশন যেটা আছে 3.2 1.7 0.7 এইটাই আনতে গেলে পরে কি কি করতে হবে। সো ফসফরাস অ্যাপারেন্টলি ঠিক আছে, ম্যাঙ্গানিজ 0.7 লাগবে, আমার এখানে আছে 0.52। সো কিছু অ্যাডিশন করতে হবে, ম্যাঙ্গানিজ দিতে হবে। এট দ্য সেম টাইম সিলিকন 1.45, আমার লাগবে 1.7, সুতরাং আমাকে এখানেও অ্যাড করতে হবে। সো এটা কতটুকু অ্যাড করতে হবে, 1.45, আমার লাগবে 1.7। সো 1.7 মাইনাস 1.45। আর ফেরোসিলিকন হলো 70 গ্রেডের, এখানে খেয়াল করো ফেরোসিলিকন 70 গ্রেডের, তার মানে ফেরোসিলিকন মধ্যে 70% সিলিকন আছে। সো তাহলে পরে 0.7 দিয়ে ভাগ করলে পরে টোটাল ফেরোসিলিকন আসে 0.36 এবং এখান থেকে সিলিকন পাওয়া যাবে হলো 0.25। এই দুটো 0.36 এর এখন 0.7 দিয়ে গুণ করলে পরে এটা পেয়ে যাবো। সো ওকে, এটা গেল এক্স্যাক্টলি ফেরোম্যাঙ্গানিজও ক্যালকুলেট করতে পারি। আমার লাগবে হলো 0.7, আসলে 0.52। সো 0.7 মাইনাস 0.52, ফেরোম্যাঙ্গানিজ যেটা আছে 75 গ্রেডের। সো এখান থেকে আমরা পাচ্ছি 0.18, দুটো ডিফারেন্স, এবং ফেরোম্যাঙ্গানিজ অ্যাড করতে হবে 24.24। সো ফাইনাল চার্জ যেটা দাঁড়ালো কার্বন 2.38, এর মধ্যে কিছু নাই, এই দুটো যোগ করে 0.7 পাওয়া গেল, এই দুটো যোগ করে 1.7, এটা 7 আর এটা 0.1। এখন এই দুটো ঠিক আছে, টোটাল কার্বন কত পেলাম সেটা বের করতে গেলে আমাদের যে ফর্মুলা যেটা বলেছিলাম 2.4 প্লাস কার্বন বাই 2 মাইনাস সিলিকন প্লাস ফসফরাস বাই 4। সো এটা ক্যালকুলেট 3.2। তার মানে অ্যাপারেন্টলি আমাদের টোটাল কার্বন 3.2 আমরা অ্যাচিভ করেছি। সিলিকন 1.7 ঠিক আছে, ম্যাঙ্গানিজ 0.7 ঠিক আছে, ফসফরাস 0.1 ঠিক আছে। সো দিস ইজ এক্সপেক্টেড স্পাউট কম্পোজিশন। So this is how usually চার্জ ক্যালকুলেশনটা করা হয়। আরেকটা সরি বলো স্যার, এখন যদি কার্বনের পরিমাণটাও যদি চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ, টোটাল কার্বনটা যদি না মিলতো তবে কি হতো? তাহলে কার্বন অ্যাড করতে হতো, তাহলে আমরা গ্রাফাইট ফর্মে অথবা কোক ফর্মে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। কিন্তু স্যার সেই অ্যাড করার পর কি আবার স্যার নতুন করে এই টোটাল কার্বন লেভাই ফর্মুলা দিবেন? এক্স্যাক্টলি। তো ট্রায়াল এন্ড ব্যালেন্সের কথা বলা হয়েছে, ট্রায়াল এন্ড এররের কথা বলা হয়েছে। সো ট্রায়াল এন্ড এরর এসেনশিয়াল। আরেকটা एग्जांपल দেখি, এখানে কমপ্লিটলি একটা নিউ
দেখানো হয়েছে, সেটা হলো যে এগেইন কম্পোজিশন, টার্গেট কম্পোজিশন দেওয়া আছে। ফাউন্ডি রিটার্নস এন্ড পিগ আয়রন ইউজ করা হয় 45% 10%, এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। কম্পোজিশন যেগুলো ইউজ করা হয় তার এগুলো ভ্যালু বলা আছে। কাস্টম স্ক্র্যাপ ইউজ করা হয়, স্টিল স্ক্র্যাপ ইউজ করা হচ্ছে, পিগ আয়রন ইউজ করা হয়, ফাউন্ডি রিটার্নস ইউজ করা হচ্ছে। ফাউন্ডি রিটার্নস বলতে মিন করা হচ্ছে তার নিজস্ব, আর কাস্টম স্ক্র্যাপ যেটা সেটা বাইরে থেকে কিনে আনা হয়েছে। ওকে, সো নিজস্ব বলতে সে কম্পোজিশন দেখো সেই জন্য কাছাকাছি আছে, 3.55, 2.2 চেঞ্জ হয়ে গেছে 0.75। ম্যাঙ্গানিজ ব্রিকুয়েট, সো এখানে ফেরো ম্যাঙ্গানিজ যেটা অ্যাড করা হয় সেটা ম্যাঙ্গানিজ ব্রিকুয়েট ফর্মে আছে, ব্রিকুয়েট ফর্মে ইউজ করা হয়, ছোট ছোট লাম্প ফর্মে, এবং সেটার মধ্যে ম্যাঙ্গানিজ আছে 67%। ফেরোসিলিকনও ব্রিকুয়েট ফর্মে ইউজ করা হয় এবং তার মধ্যে 48 গ্রেডের আছে, তার মানে এটা লো গ্রেডের ফেরোসিলিকন আমরা ইউজ করছি। সিলিকন লস ধরা হচ্ছে 10%, ম্যাঙ্গানিজ লস 15%, কার্বন গেইন 20%। তো এখন বলা হচ্ছে যে 1000 কেজি চার্জার মেকআপটা তৈরি করতে, এখানে আমাদের কোনটা কত পার্সেন্ট হয় সেই হিস্ট্রিটা আমাদের জানা নাই, ঠিক আছে। এর আগের অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে আমরা প্রিভিয়াস হিস্ট্রি আমাদের ছিল, সেটারও বেস করে আমরা করেছি। এখানে কোনো আমাদের হিস্ট্রি জানা নাই, তো আমাদের ফ্রম স্ক্র্যাচ করতে হবে। শুধু দুইটা জিনিসই বলা আছে যে আমরা ফাউন্ডি রিটার্ন ইউজ করবো 45% এবং পিগ আয়রন, ফ্রেশ পিগ আয়রন ইউজ করবো 10%। সো এটা কিভাবে করে? ফার্স্টলি আমরা ওই ম্যাটেরিয়াল ব্যালেন্স স্টিলের মধ্যে যেটা করেছিলাম, তো 1000 কেজি চার্জ, তার মানে চার্জের কম্পোজিশন আমাদের জানা আছে 3.55, 2.1 আর 0.075। তো এটা 1000 হলে কত হয় সেটা করছি। আর এই ভাগটা আসছে হলো, আমরা বলেছিলাম কার্বন লস হয় 20%, তার মানে 100 যদি চার্জে থাকে ফাইনাল আউটপুট হবে 80%। তো এটার উপর বেস করে আমরা পেলাম যে 1000 কেজি চার্জের মধ্যে কার্বন থাকা উচিত 28.4 কেজি। সিলিকন আমরা বলেছিলাম 10% গেইন হয়, সেখানে সেই জন্য 10% এখানে গেইন করা হয়েছে। ম্যাঙ্গানিজ লস হয়, কার্বন গেইন হয়, ম্যাঙ্গানিজ, তার মানে 80 যদি চার্জে থাকে 100 হইল ফাইনাল তৈরি প্রোডাক্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা ইনক্লুড করে তাইলে আমরা পেলাম হলো কম্পোজিশনের মধ্যে আছে carbon, this is our target composition now. Carbon 28.14, silicon 23.33, and manganese 8.82. স্যার, Yes. এই ক্যালকুলেশনে সিলিকনের ক্ষেত্রে 100/90 হলো কেন? 110/100 হতে পারলো না? খেয়াল করো, আমাদের এখানে কি বলা হচ্ছে, কার্বন উড বি 20% লস, ঠিক আছে। সো তাইলে যেটা দাঁড়াচ্ছে আমাদের এটা হলো টোটাল, মানে অ্যানালাইসিসের মধ্যে আছে 3.55, সো 1000 কেজি নিলে পরে এটা কত হয় 35.5, তাই তো। সো তোমার চার্জের মধ্যে আছে 35.5, তাহলে পরে তোমার আলটিমেটলি কতটুকু পাবো 20% লস ইনক্লুড করে, তার মানে 80/100 হবে না, কারণ এটা কমে যাবে। জি স্যার, তাহলে আমার নিচে 100/90 যে হলো, কিন্তু সিলিকন তো লস হয়। হ্যাঁ, কিন্তু সেটা 110/100 হলো না কেন? ও আচ্ছা, ইউ ক্যান ইউজ ইট। তারপর এখানে যে আমরা বলছি যে যদি 100 যদি চার্জে থাকে তাইলে পরে ফাইনাল প্রোডাক্ট হবে 90। আমার মনে হয় তাহলে 100/110 হওয়া উচিত ছিল, তাই না? জিনিসটা কি দাঁড়াচ্ছে, তার মানে তোমার যদি চার্জে থাকে হইলো 100, ফাইনাল আউটপুট হবে 90, আর এখানে যদি হয় 2.1 তাহলে হবে 90 ইন্টু 2.1 ডিভাইড বাই 100, ঠিকই তো আছে। ও 90/100, ভুল বললাম। তোমার এটা হলো টার্গেট, দিস আর দ্য টার্গেট কম্পোজিশন, ঠিক আছে। সো
সো টার্গেট কম্পোজিশন যদি Yes, sir. এটা হয়, চার্জে কত থাকতে হবে? তার মানে সিলিকন লস হওয়ার পরে তোমার থাকতে হবে 2.1। তার মানে চার্জের মধ্যে সিলিকন বেশি থাকতে হবে। তো তার মানে Yes, sir. চার্জে যদি 90 থাকে, অ্যাকচুয়ালি থাকতে হবে 100। ঠিক আছে? আর কিন্তু এখন স্যার প্রবলেমটা হচ্ছে স্যার সিলিকন এবং ম্যাঙ্গানিজে 100টা হচ্ছে নুমেরেটরে, আর কার্বনের ক্ষেত্রে 100 চলে যাচ্ছে ডিনোমিনেটরে। এই জন্যই স্যার কনফিউশন। জিনিসটা একই তো। মনে করো কার্বনের বেলায় ধরো, কার্বন কি বলছি আমরা? কার্বন বলছি কার্বন গেইন হয়, তাই তো? জি স্যার। কার্বন গেইন হয়। তোমার চার্জের মধ্যে থাকতে, তোমার ফাইনাল কম্পোজিশন থাকতে হবে হলো 35.5 কেজি। এটা হলো তোমার ফাইনালি থাকতে হবে। যদি ফাইনালি থাকতে হয় তাহলে চার্জে কতটুকু থাকতে হবে? কনসিডারিং দ্যাট কার্বন গেইন করে 20%। স্যার এখানে 20% যে গেইন হলো, এটা স্যার ইনিশিয়াল চার্জের রেসপেক্টে 20% নাকি ফাইনাল চার্জের রেসপেক্টে 20%? ইনিশিয়াল চার্জের রেসপেক্টে। তার মানে তুমি যতটুকু দিচ্ছ তার 20% গেইন হয়ে হবে। তার মানে তুমি যদি 100 দিয়ে থাকো, সেটা হয়ে যাবে 120। ঠিক আছে? এখন আমাকে উল্টে ফেলতে হবে, যে যদি ফাইনালি 120 হয় তাহলে পর ইনিশিয়ালি ছিল 100। বুঝা গেছে? তাহলে স্যার এটা হবে 100/120, 80/100 এর পরিবর্তে। আমি যদি ফাইনালটা 100 ধরি, ফাইনালটা যদি 100 ধরি, তাহলে ইনিশিয়ালি থাকে 80, ফাইনালি হবে 100। ওইটা বেলাও একই কথা, এটা বেলাও একই কথা। ইনিশিয়ালি যদি 100 থাকে, ফাইনালি হবে হলো, ফাইনালি যদি কি বলে এটাকে, ফাইনালি যদি 100 হয়, আমরা কোনটা ধরতেছি? ফাইনালি 100 ধরতেছি। ফাইনালি যদি 100 হয়, ইনিশিয়ালি হবে হলো এটা 90। কনফিউজিং হচ্ছে? জি স্যার, কেননা স্যার যদি 10% যদি লস হয়, তবে ফাইনাল যদি 100 হয়, ইনিশিয়াল হতে হবে 110। স্যার বলো যদি বলো বলো। ফাইনাল যদি হয় 100, তাহলে স্যার ইনিশিয়াল হতে হবে 110 সিলিকনের ক্ষেত্রে, কেননা সিলিকন হচ্ছে 10% লস হচ্ছে। ফাইনাল যদি 100 হয়, তাহলে তাহলে ইনিশিয়াল হতে হবে 110, কেননা সিলিকাতে যেহেতু 10% লস হচ্ছে। ঠিক আছে। তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে 110 হবে, এখানে 100 হবে। জি স্যার। ওকে, ঠিক আছে। কেননা আমরা যে স্যার ফাইনাল কম্পোজিশনের রেসপেক্টে লস গেইন ক্যালকুলেট করছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক ঠিক আছে। তাহলে স্যার এটা 110 হবে। আর তেমনি হবে 85, 100/85 না হয়ে এটা হবে 115/100। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাহলে তার মানে বেসিক্যালি আমরা যেটা বের করলাম, যে এই লস গুলো আর গেইন গুলো এনকাউন্টার করে আমরা চার্জের মধ্যে কতটুকু থাকতে হবে সেটা ক্যালকুলেট করলাম। এখন রিটার্ন যেহেতু অলরেডি 45% বলা আছে, রিটার্নের অ্যানালাইসিস দেওয়া আছে, সো রিটার্ন থেকে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ কত আসবে সেটা আমরা বের করছি। পিগ আয়রন 10% ইউজ করা হবে, সো 100 কেজি হলো। পিগ আয়রন অ্যানালাইসিস দেওয়া আছে, সো 100 কেজির মধ্যে কতটুকু কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ আছে সেটা আমরা ক্যালকুলেট করলাম। এরপরে আরো দুটো আমাদের র মেটেরিয়াল আছে, একটা হলো স্টিল এন্ড কাস্ট আয়রন স্ক্র্যাপ। আমরা এটাকে ধরলাম এ এন্ড বি। এবং এখন আমরা টোটাল চার্জ ব্যালেন্স যদি করি, চার্জ ব্যালেন্সের মধ্যে টোটাল চার্জ হলো 1000, রিটার্ন হলো 450, এখানে আসলো। পিগ আয়রন হলো 100, স্টিল হলো এ, কাস্ট আয়রন হলো বি। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন জেনারেট করলাম, এ ইজ ইকুয়াল টু 450 মাইনাস বি। এন্ড দেন আমরা কার্বন ব্যালেন্স করছি। কার্বন ব্যালেন্স, টোটাল কার্বন ইন দ্য চার্জ, দিস ইজ 28.4, এটা থাকতে হবে। এন্ড দেন এই কার্বনটা আসতেছে রিটার্ন থেকে, পিগ আয়রন থেকে, স্টিল থেকে, কাস্ট আয়রন থেকে। সো 28.4, কার্বন ইন রিটার্ন 15.98, তারপরে কার্বন ইন পিগ আয়রন সেটাতে আছে 4.09,
আর স্টিলে অ্যানালাইসিস দেওয়া আছে, আমরা ইউজ করছি হলো এ পরিমাণ। সো এখান থেকে আমরা কার্বন পেলাম। কাস্টার অ্যানালাইসিস দেওয়া আছে এবং তার মধ্যে আমরা ইউজ করছি বি পরিমাণ, সো এটা পেলাম। সো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম এ আর বি নিয়ে। সো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি বের করি এ আর বি, তাহলে বি আসতেছে, বি মানে হলো কাস্টারন দেওয়া হচ্ছে 236, এ দেওয়া হচ্ছে 250। তো আমাদের মোটামুটি তাহলে টোটাল যে চার্জ মেকআপ যেটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। ফর 1000 কেজি চার্জ, রিটার্ন 450, পিগ আয়রন 100, স্টিল হলো 215 এন্ড কাস্ট আয়রন 236। এখন অন্যান্য এলিমেন্ট আমরা যদি হিসাব করি, যেহেতু কাস্ট আয়রনের মধ্যে আমরা অলরেডি অ্যামাউন্ট পেয়ে গেছি, এ আর বি পেয়ে গেছি, সুতরাং সেখান থেকে সিলিকন ম্যাঙ্গানিজ আমরা ভ্যালু বের করে ফেললাম। কার্বন অলরেডি আগে বের করে ফেলেছি। সো এখন টোটাল সিলিকন ব্যালেন্স, এখন এটা আমরা কেন করতেছি, কারণ আমাদের ফেরো সিলিকন লাগবে এবং ফেরো ম্যাঙ্গানিজ লাগবে। সো সিলিকন ব্যালেন্স করছি। সিলিকন ব্যালেন্সের মধ্যে টোটাল সিলিকনের মধ্যে এটা আসতেছে আমাদের রিটার্ন থেকে, এটা আসতেছে আরেকটা কি অ্যামাউন্ট ছিল, সরি, পিগ আয়রন থেকে, রিটার্ন থেকে, পিগ আয়রন থেকে, এটা হলো কাস্ট আয়রন থেকে প্রবাবলি, এটা স্টিল থেকে। সো এই দুটো যোগ করলে 20.1, টোটাল সিলিকন ইন দ্য চার্জ 23.33, এটা আমরা একটু আগে বের করেছি। তো এই দুইটা বাদ দিলে পরে আমাদের আলটিমেটলি যেটা আসে সেটা হলো এই 3.23, এটা ইন টার্মস অফ ফেরোসিলিকন অ্যাড করতে হবে। সো ফেরোসিলিকন যেটা সেটা হলো 48 গ্রেডের, মানে টোটাল ফেরোসিলিকন অ্যাড করতে হবে 6.63, সেটাকে রাফলি 7 কেজি করা হয়েছে। একইভাবে ম্যাঙ্গানিজটাও আমরা ব্যালেন্স করতে পারি। টোটাল ম্যাঙ্গানিজ দ্য চার্জ এর 3.38, এটা আসতেছে রিটার্ন থেকে, এটা পিগ আয়রন থেকে, এটা কাস্ট আয়রন থেকে, এটা স্টিল, প্রবাবলি এটা স্টিল থেকে, এটা কাস্ট আয়রন থেকে। সো 6.89, টোটাল ম্যাঙ্গানিজ দ্য চার্জ কত সেটা আমরা একদম প্রথমে ক্যালকুলেট করছি 8.82। সো দুটো ডিফারেন্স যেটা আছে সেটা আমাদের অ্যাড করতে হবে ইন টার্মস অফ ফেরো ম্যাঙ্গানিজ, হুইচ ইজ অফ 67 গ্রেড, এবং সেখান থেকে আমরা বের পেয়েছি 2 পেয়েছি। তো এই হলো আমাদের টোটাল ফাইনাল চার্জ ব্যালেন্স। রিটার্ন দিতে হবে 450, পিগ আয়রন 100, স্টিল 215, কাস্ট আয়রন 236, ফেরোসিলিকন, ফেরো ম্যাঙ্গানিজ। এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে যদি ফেরোসিলিকন এবং ফেরো ম্যাঙ্গানিজ যেটা আমরা অ্যাড করছি সেটা যদি লেট এডিশন না হয়, এটাও যদি আমরা চার্জে অ্যাড করি, তখন কি অবস্থা হবে? এনি আইডিয়া? তাহলে তাহলে যে ফেরোসিলিকন ব্রিকেট অ্যাড করছি সেখান থেকে যে সিলিকন আসে সেখানেও স্যার এই লসের জন্য আমাদের কম্পেনসেট করে রাখতে হবে। এক্স্যাক্টলি। সো ফেরোসিলিকনটা যেটা আমাদের সিলিকন যে লস হচ্ছে, আমরা 10% দেখেছি, ম্যাঙ্গানিজ লস হচ্ছে 15%, সেই লস গুলো এখানে অ্যাকাউন্টেবল আনতে করতে হবে। তাহলে পরে ফেরোসিলিকনের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে, ফেরো ম্যাঙ্গানিজের পরিমাণ আরেকটু বেড়ে যাবে। ওকে, সো এই হলো টিপিক্যাল। এখানে লেভি ইকুয়েশন ইউজ করা হলো না কেন? লেভি ইকুয়েশন ইউজ করা হলো না কেন? এখানে জাস্ট চার্জ ব্যালেন্স করতে বলেছে, এবং ওখানে যে অ্যানালিসিস যেগুলো দেওয়া আছে সেখানে টোটাল কার্বনের কথা বলে নাই, জাস্ট কার্বন দিয়েছে, সেগুলো কার্বন হিসাব করেছে। এটা যদি টোটাল কার্বন হতো তাহলে টোটাল কার্বন ক্যালকুলেট করতে হতো। যে স্যার মানে এক্সপ্লিসিটলি টোটাল কার্বন টিসি সিম্বল দেওয়া থাকে তখনই আমরা লেভিস ইকুয়েশন ইউজ করি। হ্যাঁ, টিসি বলা থাকায় মানে হলো টোটাল কার্বন, তখন ওই ফর্মুলার মধ্যে আনতে হবে। টোটাল কার্বন শব্দটা মানে এই ভ্যালুটা ইন্ডিকেট করছে যে গ্রাফিটাইজেশন পটেনশিয়ালটা। তার মানে আমরা যেহেতু জানি গ্রাফিটাইজেশন পটেনশিয়ালের মধ্যে সিলিকনও একটা গ্রাফিটাইজার, সুতরাং সিলিকনের ইনফ্লুয়েন্সটাও এখানে ইনক্লুড করা হয়েছে। কার্বন যতটুকু ইনফ্লুয়েন্স হয়, কার্বন যতটুকু ইনফ্লুয়েন্স করে তার অর্ধেক পরিমাণ সিলিকন এবং ফসফরাস করে, সেই একটা টেন্টেটিভ একটা অ্যাজাম্পশন এখানে করা হয়েছে, এবং সেটাই হিসাব করা হয়েছে এখানে। কিন্তু স্যার ওই প্রবলেমটার ক্ষেত্রে যেটা যেটা আমরা দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি কার্বন কম্পোজিশন, এটা স্যার 3.2, স্যার আগেটা স্যার অ্যাকচুয়াল কার্বন কম্পোজিশন। জি স্যার, এই প্রবলেমটাতে তো আমাদের গ্রেড 250 রেঞ্জ লেখা আছে, কার্বন পার্সেন্টেজ ইকুয়াল টু 3.2, নো, not 250 is 2.2 মানে হলো টিসি বলা আছে এখানে। কিন্তু স্যার ম্যাটেরিয়াল ব্যালেন্সে দেখুন, ম্যাটেরিয়াল ব্যালেন্সে গ্রেড 250 রেঞ্জ, যেটাতে পার্সেন্টেজ সি রেঞ্জে 3.2 লেখা আছে। এখানে কার্বন 3.2 বলছে। ওকে, মানে ওরা একটু ভেরিয়েশন কি আছে এখানে? কোনো ভেরিয়েশন নাই,
এখানে গ্রেড 2 অ্যানালাইসিস করার সময় এখানে কার্বন দিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, সো প্রবাবলি এখানে যেটা রিটার্ন যেটা ছিল সেই রিটার্নটা অফ ডিফারেন্ট কম্পোজিশনে ছিল, এক্সাক্ট কম্পোজিশনে ছিল না। ওকে, তার মানে স্যার টোটাল কার্বন হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন না, বরং কার্বন লাইক পটেনশিয়াল, অনেকটা কার্বন ইকুইভ্যালেন্টের মতো। যে কনসেপ্ট এরকমই আর কি, যে টোটাল কার্বন তার মধ্যে অন্যান্য প্যারামিটার গুলো পার্টিকুলারলি সিলিকন এন্ড ফসফরাস দুইটাকে অ্যাকাউন্টেবল করা হয়েছে। ওকে, সো এটা হলো টিপিক্যাল কিছু ক্যালকুলেশনস যেভাবে সাধারণত চার্জ ব্যালেন্স করে থাকে। লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো কেমিক্যাল রিঅ্যাকশন গুলো যদি আমরা একটু খেয়াল করি। সাধারণত দুই ধরনের রিঅ্যাকশন হয় আমরা জানি, ব্লাস্ট ফার্নেস যেহেতু পড়েছে অলরেডি। সো কার্বন এটা অক্সিডাইজিং হয়, কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড। সিলিকন যদি অক্সিডাইজিং করে হয় সেটা সিলিকা ফর্ম করে, স্ল্যাগ ফর্ম করে ফেরোসিলিকন। ম্যাঙ্গানিজ সামটাইমস এটা ফেরোম্যাঙ্গানিজও হতে পারে, সামটাইমস ম্যাঙ্গানিজও ইনট্যাক্ট থাকতে পারে। আর রিডাকশন রিঅ্যাকশন কিছু হয় ইন প্রেজেন্স অফ কার্বন, সিলিকা ভেঙে যায়, ম্যাঙ্গানিজ অক্সাইড ভেঙে যায়। অ্যালুমিনা ভেরি ডিফিকাল্ট, কারণ এটা মেল্টিং করতে ভাঙতে আরো অনেক বেশি টেম্পারেচার লাগে। সো টেম্পারেচার ইজ হাই যদি থাকে সে সমস্ত ক্ষেত্রে সাধারণত অ্যালুমিনিয়াম ভাঙে। অন দ্য আদার কেসেস আমরা ইউজুয়ালি ধরে নিই অ্যালুমিনিয়াম ভাঙে না। ওকে, সো আমাদের এলিংহাম ডায়াগ্রাম সম্বন্ধে একটা আইডিয়া আছে, একটু খেয়াল করে এখানে এলিংহাম ডায়াগ্রামের উল্টা দেওয়া আছে। কারণ এলিংহাম ডায়াগ্রামে আমরা যেগুলো দেখেছি থার্মোডাইনামিক্সে, সেখানে ফ্রি এনার্জি নিচের দিকে কমতে থাকে, এখানে ফ্রি এনার্জি উপর দিকে কমতে থাকে, যার ফলে লাইনগুলো সবগুলা উল্টা লাইন। আমাদের এর আগে নর্মাল লাইনগুলো সব এদিকে ছিল, এখন উল্টা হয়ে গেছে। সো এখানে টেম্পারেচার এফেক্ট গুলো যদি খেয়াল করি তাহলে কয়েকটা জিনিস এখানে ইনক্লুড বোঝার উপায় আছে। সেটা হলো যে কার্বন সাধারণত খুব র্যাপিডলি রিঅ্যাক্ট করে থাকে, কার্বন প্লাস অক্সিজেন কার্বন মনোক্সাইড। সো উইথ টেম্পারেচার কার্বন রিঅ্যাকশন খুব র্যাপিডলি হতে থাকে, সেটা এক নম্বর। দুই নম্বর হলো অক্সিডেশন যেটা আছে সেটা কমে যায়, সিলিকন প্লাস অক্সিজেন সিলিকন ডাইঅক্সাইড সেটা কমে যাচ্ছে উইথ টেম্পারেচার। ম্যাঙ্গানিজের বেলা একই কথা, ম্যাঙ্গানিজ প্লাস অক্সিজেন, আয়রন প্লাস অক্সিজেন, তার মানে অক্সিডেশন রিঅ্যাকশন অফ আয়রন সিলিকন ম্যাঙ্গানিজ সেটা কমতে থাকে অ্যাজ দ্য টেম্পারেচার ইজ গেদার্ড। অন দ্য আদার হ্যান্ড উল্টাটা ঘটতে থাকে, যেমন এখানে যে কার্বন প্লাস আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড ভেঙে যাচ্ছে, সিলিকন প্লাস কার্বন প্লাস ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ভেঙে যাচ্ছে, সিলিকন প্লাস কার্বন ইজ ইকুয়াল টু সিলিকন। সো এই রিডাকশন রিঅ্যাকশনটা তখন এনহ্যান্স হতে থাকে অ্যাজ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজ। সো হায়ার টেম্পারেচারে সিলিকা ম্যাঙ্গানিজ অক্সাইড এবং আয়রন অক্সাইড ভেঙে যায়, লো টেম্পারেচারে সাধারণত তারা অক্সিডাইজ হয়। কার্বন লস এট হায়ার টেম্পারেচার, যত টেম্পারেচার বাড়বে, এটা হলো সবকিছু ফারেনহাইটে আছে, এটা হলো টাইম। সো এট এ পার্টিকুলার টেম্পারেচার, টেম্পারেচার যত বাড়বে কার্বন তত বাথের মধ্যে কমছে, বা এটা হলো বাথ কম্পোজিশন। তার মানে বাথে কমা মানে হলো কার্বন লস কন্টিনিউয়াস। সো কার্বন রিঅ্যাকশনটা কার্বন প্লাস অক্সিজেন কার্বন অক্সাইড সেটা এনহ্যান্স হতে থাকে। সিলিকন ম্যাঙ্গানিজ মোটামুটি একই ধরনের ট্রেন্ড, এখানে শুধু সিলিকনটা দেওয়া আছে। লো টেম্পারেচারে সিলিকন বাথের মধ্যে ইনিশিয়ালি কমে, আমরা একটু আগে বলেছি টেম্পারেচার যদি লো থাকে সিলিকন রিঅ্যাক্ট করে, সিলিকা ফর্ম করে, সো কার্বন বাথের মধ্যে কমে, সিলিকা বাথের মধ্যে কমে যাচ্ছে। কিন্তু টেম্পারেচার বাড়ার সাথে সাথে সিলিকন ডাইঅক্সাইড ভেঙে যায়, সো সিলিকন বাথের মধ্যে ঢুকতে থাকে, সো পার্সেন্ট সিলিকন বাথের মধ্যে আলটিমেটলি বাড়তে থাকে। সো উইথ টেম্পারেচার এন্ড উইথ টাইম বাথের মধ্যে সিলিকন কম্পোজিশন ম্যাঙ্গানিজ কম্পোজিশন বাড়তে থাকে। So a gain in silicon manganese oxide occurs at high temperature because of the breakdown of oxides. Conservation এর মধ্যে এই টাইপ অফ রিফ্র্যাক্টরি স্ল্যাগ কম্পোজিশন, গ্যাস অ্যাটমসফিয়ার, তার মানে কার্বন মনোক্সাইড আছে না কার্বন ডাইঅক্সাইড আছে, মেল কম্পোজিশন কোনটা দরকার, সো এই চারটা সবকিছু মিলিয়ে একসাথে কাজ করে। এবং এটার জন্য আমাদের এই থার্মোডাইনামিক্স এন্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে কে ভ্যালু যেটা আছে সেটা দিয়ে মোটামুটি গেস ওয়ার্ক করা যায় যে রিঅ্যাকশনটা কোন দিকে যাচ্ছে। ফর এক্সাম্পল এখানে একটা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন দেখা, সিলিকন এবং কার্বনের মধ্যে দেখা। So percent carbon in the bath, percent silicon in the bath at different temperature, this reaction equilibrium constant according to this reaction. So reaction will proceed according to this line at this temperature. 1500 ডিগ্রিতে এই লাইনে হচ্ছে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। সো মনে করো বাথের মধ্যে এই কম্পোজিশনটা আছে, শোনা যাচ্ছে এখন? স্যার এখন কিছুটা শোনা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি। ওকে স্যার, এখন শোনা যাচ্ছে। So
এখানে মনে করো একটা কম্পোজিশন আছে 3.5 and 2.3 সিলিকন, এটা একটা বাথ কম্পোজিশন 1300 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলছি। তার মানে 1300 ডিগ্রি লাইন হলো এটা, এটা যদি লাইন হয় তার মানে লেটস সে 3.5, তো সো এরকম এরকম একটা টেম্পারেচার, এরকম টেম্পারেচারে সো দিস পয়েন্ট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট at this temperature. Silicon dioxide plus carbon plus is equal to silicon plus carbon monoxide, যে রিঅ্যাকশনের কথা আমরা বলছি সেই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু এই পয়েন্টে আছে। সো তার মানে এখানে দেখা যাচ্ছে বাথের মধ্যে সিলিকন যতটুকু আছে ইকুইলিব্রিয়ামে যা থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশি আছে। সো বাথের মধ্যে তোমার সিলিকন থাকার কথা ছিল এটার মধ্যে লেটস সে अराउंड 0.7, আমার আছে 2.3। তার এটার মানে বোঝা যাচ্ছে যে silicon will not gain, will not pick up by the liquid metal, লিকুইড মেটে আর কোনো সিলিকন ঢুকবে না। অথবা আরো যদি একটু ঘুরিয়ে বলি যে রিফ্র্যাক্টরি লাইনিং এর মধ্যে যত ধরনের সিলিকা আছে অথবা চার্জের মধ্যে যদি কোনো সিলিকা থাকে সেই সিলিকাগুলো আর ভাঙবে না। সো refractive corrosion will not occur, refractive erosion will not occur, and dissolution of refractory lining of silica সেটাও ঘটবে না, কারণ সিলিকন যতটুকু বাথে থাকা দরকার at this temperature, particular temperature, সিলিকন তার চেয়ে বেশি আছে। সো ইনফ্যাক্ট উল্টা ঘটনা ঘটবে, সিলিকনটা বরং অক্সিডাইজ হবে। কিন্তু সেম কম্পোজিশনটা লেটস সে 1500 ডিগ্রিতে আছে। সো লিকুইড কম্পোজিশন যদি লিকুইড টেম্পারেচার যদি 1500 ডিগ্রি হয়ে যায় তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যতটুকু থাকার কথা ছিল কার্বন তার চেয়ে অনেক বেশি কার্বন আছে। সো যেহেতু এই ইকুয়েশনের মধ্যে এখন কার্বন যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে বেশি কার্বন আছে, সুতরাং সিলিকন ডাইঅক্সাইড উইল ব্রেক ডাউন। তার মানে এখন সেই বাথের মধ্যে যদি কোনো ফ্রি সিলিকা থাকে সেটা, অথবা লাইনিং এর মধ্যে যদি ফ্রি সিলিকন ডাইঅক্সাইড থাকে সেই সিলিকন ডাইঅক্সাইড, সো লাইনিং করোশন, লাইনিং এরোশন বেশি হবে, লাইনিং ডিসোলিউশন বেশি হবে। সো এই হলো একটা মোটামুটি ভাবে কনসেন্ট্রেশনের একটা ইফেক্ট, ওভারঅল কিভাবে সাধারণত রিঅ্যাকশন গুলো প্রসিড করে তার একটা আইডিয়া দেওয়া গেল। ফাইনালি আর দুটো পয়েন্ট নিয়ে আলাপ করি 1 মিনিটের মধ্যে। ইফেক্ট অফ আয়রন অক্সাইড, বাথে যদি আয়রন অক্সাইড থাকে এভরিথিং চেঞ্জেস, বিকজ আমরা একটু আগে বলেছি যে হাই টেম্পারেচার সিলিকা ভেঙে যায়, সিলিকন বাথের মধ্যে ঢুকতে থাকে। কিন্তু যদি আয়রন অক্সাইড থাকে, আয়রন অক্সাইড অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ অক্সিজেন, এবং সেই সমস্ত ক্ষেত্রে উইল কজ সিলিকন এন্ড ম্যাঙ্গানিজ লস ইভেন এট হাই টেম্পারেচার। মানে হাই টেম্পারেচারে অক্সিডেশন রিঅ্যাকশন হওয়ার কথা ছিল, কিন্তু এই আয়রন অক্সাইড যদি বাথে থাকে ইভেন এট হাই টেম্পারেচারে আয়রন অক্সাইড will cause silicon loss, so silicon dioxide form করবে। Instead of silicon dioxide breaking into silicon, silicon will react with the iron oxide to form silicon. So iron oxide changes reaction directions. And finally high temperature এর কথা যদি বলছি, আমরা টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমরা বলছি কার্বন ডিকার্বনেশন বেশি হবে, সো কার্বন অক্সিডাইজ হবে, সো বাথের মধ্যে থেকে কার্বন সরে যাবে। নো সিলিকন ম্যাঙ্গানিজ লস অকার, বরং গেইন হবে, নিচে বলা হচ্ছে স্যার পিক আপ হবে। কার্বন ডাইঅক্সাইড ইভেন এট 100% কনসেন্ট্রেশন উইল নট কজ সিলিকন লসেস। সো আমরা একটু আগে যে কার্বনের সাথে রিঅ্যাকশনের কথা বললাম সিলিকনের, সেই জিনিসটাও হবে না, সিলিকন লসটা হবে না, বরং সিলিকন গেইন হবে। স্যার কত টেম্পারেচার একদম 100% কার্বন ডাই অক্সাইডও সিলিকাকে অক্সিডাইজ করতে পারে না? এটা তাহলে তোমার ওই ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটা দেখতে হবে। ওই ওই ইলিংহাম ডায়াগ্রাম যেটা বললাম সেই ইলিংহাম ডায়াগ্রামের মধ্যে সিলিকনের রিঅ্যাকশন এবং কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন এই দুটো যে টেম্পারেচার ক্রস করে সেটা এখানে কি আমরা দেখাতে পারবো। So this is the carbon dioxide line, এটা হলো সিলিকন স্যার কার্বন মনোক্সাইডের লাইন তো স্যার এটা। কার্বন ডাইঅক্সাইডের লাইন, কার্বন ডাইঅক্সাইড লাইন নাই, জিনিসটা এরকমই মনে করে। কার্বন ডাইঅক্সাইডের লাইন যেটা আসবে সেটার সাথে এটা যে লাইন পয়েন্টে ক্রস করবে দ্যাটস দ্য টেম্পারেচার। ওকে স্যার। ওকে, সো দিস ইজ অ্যাবাউট আমাদের আজকের ক্লাস, যদিও কালকে থেকে আমরা শেষ করলাম, আমরা সব শেয়ার করি। সো আজকে আমরা যে মূলত কেমিস্ট্রিটা দেখলাম এবং কেমিস্ট্রিটা কিভাবে চেক এন্ড ব্যালেন্স করে, একটা চার্জ ব্যালেন্স কিভাবে টিপিক্যালি অ্যানালাইসিস করে, ক্যালকুলেট করে, সেটা সিম্পলিফাইড ফর্মে, কারণ আমরা এখানে ট্রায়াল এন্ড ব্যালেন্স দেখাই নাই, ঠিক আছে, আমরা শুধু জাস্ট একবার করে দেখিয়েছি। কিন্তু ট্রায়াল এন্ড ব্যালেন্স মোটামুটি একইভাবে হবে, একবার যোগ করতে হবে, যোগ করে চেক করতে হবে, না হলে পরে আবার আরেকটা চেক করতে হবে, এক্সেট্রা। So how they calculated, সেগুলো আমরা একটা আইডিয়া পেলাম।
এট দ্য সেম টাইম ভিতরে কি ধরনের রিঅ্যাকশন হয় এবং যে ভেরিয়েবল যেগুলো আছে সেই ভেরিয়েবল কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করে সেটা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া। So this is about today's class. আমাদের আগামী বুধবার তাহলে পরে প্রথম 4টা প্রেজেন্টেশন হবে, তোমরা প্রিপেয়ার্ড হও এবং প্রেজেন্টেশন আগে যদি সম্ভব হয় তোমাদের প্রেজেন্টেশন একটা কপি আমাকে ইমেল করে পাঠিয়ে দেবে। ওকে, কোনো কোশ্চেন আছে কি? স্যার আমাদের অনেকের তো ওয়েবক্যাম নেই, তো প্রেজেন্টেশনের সময় যদি আমরা আমাদের ক্যামেরা অফ রেখে শুধু স্ক্রিন শেয়ার করি তাহলে কি ভালো হবে? তো একদম 1 মিনিটের জন্য হলেও তো আমি তোমাদের চেহারা দেখতে চাইবো, তাই না? জি স্যার। ও আচ্ছা, তোমাদের তোমরা কি কম্পিউটার থেকে করবে নাকি মোবাইল থেকে করবে? স্যার যদি হচ্ছে ক্যামেরা অন রাখতে হয় তাহলে আমরা মোবাইল থেকে জয়েন করব, আর যদি ক্যামেরা অন না রাখতে হয় প্রেজেন্টেশনের সময় আমি 2টা সময় তোমাদেরকে আমি দেখতে যাব। একটা হলো জাস্ট শুরুতে তোমাদের চেহারা দেখতে যাব এবং প্রেজেন্টেশন শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি কোশ্চেন করবো সেই কোশ্চেন আনসারের সময় তোমাদের চেহারা দেখতে যাব। অথবা যদি একান্তই অসুবিধা হয় ঠিক আছে, তাহলে কিছু করার নাই, ঠিক আছে, চেহারা ছাড়া। জি স্যার। ওকে, তাহলে শেষ করি আজকে।